ফেরাস অ্যালয়ের কম্পোজিশন দেখতেছিলাম। আয়রন থাকে, যেটাকে আমরা পিওর আয়রন বলি। লেস দ্যান 0.008% কার্বন যখন থাকে আয়রনের সাথে, তখন আমরা এই পার্সেন্টেজটাকে আলফা ফেরাইট বলি। আলফা ফেরাইট রুম টেম্পারেচার যেটা, সেখানে আমরা পিওর আয়রন পাই, যার ভিতরে কার্বনের পার্সেন্টেজ থাকবে 0.008% অথবা তার চাইতে লেস। এর চাইতে যখন কার্বন পার্সেন্টেজ ইনক্রিজ করে, তখন থাকে 0.008% থেকে 2.14% পর্যন্ত কার্বন। এই রেঞ্জের মধ্যে থাকলে তখন সেটাকে স্টিল বলি। সাধারণত আমরা কমার্শিয়ালি যে স্টিল গুলো দেখতে পাই, এগুলোতে লেস দ্যান 1% কার্বন থাকে আর কি। তাহলে এই স্টিলের মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকে, এই যে পিওর আয়রন যেটা আলফা ফেরাইট, এই অংশের সাথে আয়রন কার্বন Fe3C, রুম টেম্পারেচারে আয়রন কার্বন, এই দুইটাকে একসাথে মিক্সড করা হয়। মিক্সড করলে আমরা স্টিলের স্ট্রাকচার পাই। তো কার্বনের পার্সেন্টেজ যখন আরো ইনক্রিজ করা হয়, তখন ব্ল্যাকিশ একটা ফর্মে পাওয়া যায়। 2.14% থেকে 6.67% কার্বন পর্যন্ত যখন আয়রনের সাথে অ্যাড করা হয়, তখন আমরা সেটাকে কাস্ট আয়রন বলি। তো এই কাস্ট আয়রনের ক্লাসিফিকেশন গুলো আজকে দেখবো। ডিফারেন্ট টাইপস অফ কাস্ট আয়রনের ক্লাসিফিকেশন দেখবো। গ্রে কাস্ট আয়রন, গ্রে কাস্ট আয়রনের ক্ষেত্রে গ্রাফাইটের ফ্লেক থাকবে in a matrix of pearlite, ferrite or martensite. পার্লাইট একটা আয়রনের একটা কম্পোজিশন, আয়রন আর কার্বনের। একইভাবে ফেরাইটটাও আয়রন আর কার্বনের একটা কম্পোজিশন। মার্টেনসাইট যেটা, মনে করে দেখো যে আমরা অস্টেনাইটকে যখন আমরা খুব তাড়াতাড়ি র্যাপিড কুলিং করা হয়েছিল, তখন আমরা মার্টেনসাইট পাইছিলাম। এরপরে আবার রিহিট করার পরে টেম্পার্ড মার্টেনসাইট পাইছিলাম, যেটা হচ্ছে ফেরাইট এবং সিমেন্টাইটের একটা মিক্সচার আর কি। তো একইভাবে আমরা গ্রে কাস্টের মধ্যে পারলাইটের যে পার্সেন্টেজ অথবা ফেরাইটের যে পার্সেন্টেজ অথবা মার্টেনসাইটের যে পার্সেন্টেজ, এর ভিতরে গ্রাফাইট গুলা ফ্লেক 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 হিসাবে গ্রাফাইট গুলা থাকে। তো গ্রে কাস্ট আয়রনকে অনেক ধরনের অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়। গ্রে কাস্টের একটা স্পেশাল ফিচার হচ্ছে এর ডাক্টিলিটি থাকে খুব কম, লো ডাক্টিলিটি। এর জন্য গ্রে কাস্ট আয়রন ইউজফুল আর কি। যেখানে আমার ডাক্টিলিটি দরকার হয় না, সেখানে আমরা গ্রে কাস্ট আয়রন ইউজ করি। ইলংগেশন মাত্র ম্যাক্সিমাম ইলংগেশন হয় 0.6% পর্যন্ত। তো গ্রে কাস্ট আয়রনকে যখন স্লো ভাবে, মানে আয়রন আর কার্বনের মিক্সারকে যখন স্লো কুলিং করা হয়, স্লো কুলিং করতে থাকলে আমরা আস্তে আস্তে গ্রে কাস্ট আয়রন পাই। অ্যাজ ইন হেভি সেকশন সিলিকন অর কার্বন, তাহলে আয়রনের সাথে সিলিকন কিছু মিক্স থাকে, কার্বন কিছু মিক্স থাকে। মিক্স করে যখন রুম টেম্পারেচারে আস্তে আস্তে কুলিং করা হয়, তখন আস্তে আস্তে গ্রে কাস্ট আয়রন ফর্ম করে। তো দেখো, এই যে রাইট হ্যান্ড সাইডের যে ফিগারটা, এটা গ্রে কাস্ট আয়রনের একটা হচ্ছে মাইক্রো স্ট্রাকচার আর কি। তাহলে এক্সামে তোমাদের এই গ্রে কাস্ট আয়রনের ডেসক্রিপশন যদি আসে আর কি, সেক্ষেত্রে তোমাদেরকে এই ফিগারটা আঁকতে হবে। তো ফিগারটা কিভাবে আঁকবে, যে জাস্ট ধরো এখানে যেরকম এই যে ব্ল্যাকিশ যে অংশটা, এই যে এরকম ব্ল্যাক ব্ল্যাক যে দাগ যে দেখা যাচ্ছে, এরকম ভিজি করে কার্বনের পোর্শনটা দিতে হবে। আর একটু হোয়াইটিশ বা অ্যাশ যেটা থাকে, এটা হচ্ছে আয়রনের পোর্শন। তাহলে দেখো এই যে ব্ল্যাকিশ যে ফর্মগুলো, এগুলো মোটামুটি ইউনিফর্ম আকারে থাকে। রোজেট, রোজেট বলতে একটা নোডুলার ফর্মের মতো বোঝা যায়। আর সুপার ইম্পোস্ট, ইম্পোজ করা তো এটা বোঝো, ফিজিক্সে তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, যে উপরিপাতন, শব্দের উপরিপাতন বা ওয়েভের উপরিপাতন, তরঙ্গের একটার উপর আরেকটা যখন পরে উপরিপাতন। তো একইভাবে এই যে কার্বনের এক একটা ফ্লেক আর একটা ফ্লেকের উপরে সুপার ইম্পোস্ট। ইন্টারডেনড্রিটিক র্যান্ডম,
তার মানে একটার সাথে আর একটার যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন গুলা ডিফারেন্ট ওরিয়েন্টেশন থাকে র্যান্ডম ভাবে, যে কোনো একদিকে কোনো নির্দিষ্ট কোনো অ্যালাইনমেন্ট থাকে এরকম কিছু না। তো গ্রে কাস্ট আয়রন প্রপার্টিজ হচ্ছে খুব সহজেই মানে মেশিনেবিলিটি এক্সিলেন্ট। তার মানে গ্রে কাস্ট আয়রনের যে র মেটেরিয়ালস, এই র মেটেরিয়ালস দিয়ে সহজেই মেশিনিং এর র মেটেরিয়ালস হিসেবে ইউজ করা যায়। ডাক্টিলিটি হচ্ছে লো, 0.6%, তাহলে ইম্প্যাক্ট রেজিস্ট্যান্সও লো থাকবে। তার মানে যেহেতু ডাক্টিলিটি কম, তাহলে এইটা যদি অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা লার্জার ফোর্সে এটা ভেঙে যায়। ড্যাম্পিং ক্যাপাসিটি বেশি থাকে, থার্মাল কন্ডাক্টিভিটিও বেশি থাকে। ড্রাই অ্যান্ড নর্মাল ওয়্যার প্রপার্টিস এক্সিলেন্ট। তার মানে ড্রাই এনভায়রনমেন্ট, মানে ভিজা স্যাঁতসেঁতে না এরকম এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত ওয়্যার হয় না। যেহেতু আয়রন থাকবে, তাহলে যখন লিকুইড এর সাথে আসবে বা পানির সাথে মিক্সড হবে, অথবা তখন দেখা যাবে যে আস্তে আস্তে রাস্ট পড়ে যাচ্ছে বা ওয়্যার হচ্ছে। তো গ্রে কাস্ট আয়রন ড্রাই এনভায়রনমেন্টের মধ্যে অনেক দিন পর্যন্ত সাস্টেইন করতে পারে। স্যার স্যার ভয়েস একটু লো শোনা যাচ্ছে, একটু জোরে বললে ভালো হয়। গ্রে কাস্ট আয়রনে অ্যাপ্লিকেশন হচ্ছে গাড়ির যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের ডিফারেন্ট সিলিন্ডার ব্লক থাকবে। তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা কোর্স থাকবে, ওখানে তোমরা দেখবা যে পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিছু সিলিন্ডার আপ ডাউন করতে থাকে, বা ইন্টারে ছিল কিনা আমার ঠিক মনে নাই ফিজিক্সে। তো এই গাড়ির ইঞ্জিনের সিলিন্ডার ব্লক তৈরি করার জন্য বা লাইনার তৈরি করার জন্য গ্রে কাস্ট আয়রন ইউজ করা হয়। এছাড়া গাড়িতে আরো কিছু কম্পোনেন্ট থাকে, ব্রেক প্লেট থাকে, ক্লাচ প্লেট থাকে। তো এগুলোও দেখা যায় গ্রে কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়। আরেকটা হচ্ছে যে বাসায় বা ইন্ডাস্ট্রিতে যেখানে পাইপের ফিটিংস গুলা, যেখানে অনেক হাই প্রেসার লিকুইড ফ্লো করে, সেখানেও গ্রে কাস্ট আয়রন ইউজ করা হয় ওই ধরনের পাইপ গুলোকে তৈরি করতে। আরেকটা হচ্ছে মেশিনারি বেড। মেশিনারি বেড বলতে যেমন আমাদের আইটি ল্যাবে আছে, যেমন লেদ মেশিন, মিলিং মেশিন, এরপরে হচ্ছে ড্রিলিং মেশিন, এই ধরনের মেশিন গুলা যেখানে মেশিনিং করা হয়, ওই মেশিনিং করার যে বেডটা, সেই বেডটাও দেখা যায় গ্রে কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়। আর একটা হচ্ছে ফার্নেসের পার্ট, যেমন কাস্টিং করার জন্য আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কাস্টিং এর যে চারটা স্টেপে কাস্টিং করা হয়। তো কাস্টিং করার জন্য, কাস্টিং যে ম্যাটেরিয়াল তৈরি করার জন্য, ওই কাস্টিং ম্যাটেরিয়ালটা যে ফার্নেসে হিট দেওয়া হয়, যে ফার্নেসের ভিতর হিট দিয়ে গলানো হয় বা কাস্টিং ম্যাটেরিয়ালটাকে মোল্ড তৈরি করা হয়, ওই ফার্নেসটাও তৈরি করা হয় এই যে গ্রে কাস্ট আয়রন দিয়ে। তো ডাকটাইল কাস্ট আয়রনের ক্ষেত্রে গ্রে কাস্ট আয়রনের পরের যে আয়রনটা বেশি সবচেয়ে ইউজ হয় সেটাকে ডাকটাইল কাস্ট আয়রন বলে। তো ডাকটাইল কাস্ট আয়রনের ভিতরে ইম্পিউরিটিস হিসাবে, আয়রনের সাথে ইম্পিউরিটিস হিসাবে সেলিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, অথবা দুইটার মিক্স থাকতে পারে। তার মানে আয়রন থাকবে, আয়রনের সাথে কার্বন থাকবে, আয়রন আর কার্বন মিলে হচ্ছে আমার আয়রন, মানে একদম পিওর আয়রনের সাথে কার্বন মিক্সড হবে। তো এইটাকে আমরা বলতেছি ধরো কাস্ট আয়রন। তো কাস্ট আয়রনের সাথে আমার সেলিয়াম বা ম্যাগনেসিয়াম মিক্সড অবস্থায় যেহেতু থাকতেছে, মিক্সড হয়ে এটা ডাকটিলিটি তৈরি করে আর কি। সেলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভিতরে ডাকটাইল প্রপার্টিস থাকে। তো আয়রনের সাথে, কাস্ট আয়রনের সাথে যখন সেলিয়াম বা ম্যাগনেসিয়াম অথবা দুইটাই মিক্সড করা হচ্ছে, তখন এটা ডাকটাইল বিহেভিয়ার শো করে। তো সেলিয়াম বা ম্যাগনেসিয়াম দেওয়ার ফলে এই সেলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম গুলা গ্রাফাইটের সাথে স্পিরুলাইটস, ফ্লেকের পরিবর্তে স্পিরুলাইটস এর মতো তৈরি করে, এই যে এরকম গোল গোল তৈরি করে। এই গোল গোল এগুলোকে বলা হচ্ছে স্পিরুলাইটস।
যেহেতু এরকম গোল গোল তৈরি হয়, এই কারণে এই ধরনের কাস্ট আয়রনকে স্ফেরয়েডাল গ্রাফাইট বলে। তোমরা জানো যে স্ফেয়ার মানে কি? স্ফেয়ার মানে হচ্ছে সার্কেল। তো স্ফেরয়েডাল গ্রাফাইট মানে হচ্ছে এরকম সার্কেল সার্কেল তৈরি করে কার্বনের গ্রাফাইট তৈরি করতেছে। অথবা এটাকে নোডুলার গ্রাফাইট আয়রনও বলতে পারে। নোডিউল মানে এই যে গোল যে হচ্ছে, এই গোলের পাশে একটা রিং এর মতো, এই রিং এর একটা গোল, তার চারপাশে আবার একটা রিং এর মতো, এই কারণে এটাকে নোডুলার গ্রাফাইটও বলে। যেহেতু ডাকটাইল কাস্ট আয়রন, তার মানে নাম শুনেই বোঝা যাচ্ছে এর অনেক বেশি ডাকটিলিটি থাকবে আর কি। যেখানে গ্রে কাস্ট আয়রনে মাত্র 0.6% ডাকটিলিটি থাকে, মানে ডাকটিলিটি খুব কম, সেখানে ডাকটাইল কাস্ট আয়রনের ক্ষেত্রে উম, অনেক বেশি ডাকটিলিটি থাকে আর কি কম্পারেটিভলি। তো গ্রাফাইট স্ফেয়ার সারাউন্ডেড বাই ফেরাইট। তার মানে দেখো, এই যে গ্রাফাইট মানে কি? কার্বনের পোর্শন। তাহলে গ্রাফাইট হচ্ছে এই যে কার্বনের পোর্শন, এই কার্বনের পোর্শনের চারপাশে একটা হোয়াইট পোর্শন থাকতেছে, যেটাকে আমরা বলতেছি ফেরাইট। ফেরাইটের মধ্যে কার্বনের পরিমাণ কম। যেহেতু ফেরাইটের মধ্যে কার্বনের পরিমাণ কম, এই কারণে দেখো এই অংশটা হচ্ছে সাদা একটা রিজন। তাহলে কালো একটা এরকম স্পোরেটিক্যাল রিজিয়ন থাকবে, বা একটা গোল একটা রিজিয়ন থাকবে, তার চারপাশে ফেরাইটের আর একটা গোল রিজিয়ন থাকবে, একটা রিং এর মতো বা নোডিউলার ফর্ম তৈরি করবে। তো এছাড়া এরকম নোডিউলার গুলা ছাড়া কিছু পরিমাণ পারলাইট থাকবে, কিছু পরিমাণ সিমেন্টেড থাকবে। আবার এই সিমেন্টেড আর পারলাইট গুলাকে আমরা যদি হিট দিই বা হিট ট্রিটমেন্টের ফলে এটা হার্ডেন্ড হয়ে মার্টেনসাইটও হয়। তাহলে মাঝখানের যে রিজিয়নটা বোঝা যাচ্ছে, একটাকে আমরা বলতেছি গ্রাফাইট, গ্রাফাইটের চারপাশে থাকবে ফেরাইট, এই যে গোল গোল যে নোডুলার ফর্ম গুলা। আর বাকি টোটাল একদম ওভারঅল ইউনিফর্ম ভাবে যেটা থাকবে, সেটা হচ্ছে কিছু পরিমাণ পারলাইট থাকবে, কিছু সিমেন্টেড থাকবে, আর কিছু পরিমাণ মার্টেনসাইট থাকবে। এটাকে হিট ট্রিটমেন্ট করে টেম্পার্ড মার্টেনসাইট পাওয়া যাবে। তাহলে প্রপার্টিস: স্ট্রেংথ হায়ার দ্যান গ্রে কাস্ট আয়রন। যেহেতু ডাকটিলিটি বেশি, তার মানে অনেক বেশি ফোর্স সে নিতে পারবে। এটার মানে ব্রেকিং হবে না আর কি, ব্রেকিং হবে অনেক বেশি ফোর্সের ফলে। Strength higher than gray cast iron, ductility up to 6% as cast or 20% annealed। তার মানে কাস্ট আয়রন করে, মানে কাস্টিং করে যে ডাকটাইল আয়রনটা তৈরি করা হয়, তার ডাকটিলিটি থাকে 6% ম্যাক্সিমাম। আর অ্যানিলিং করে, অ্যানিলিং হচ্ছে এক ধরনের হিট ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট করে যে ডাকটাইল আয়রনটা তৈরি করা হয়, তার ডাকটিলিটি থাকে 20% পর্যন্ত। তো এর সাথে যেহেতু ম্যাগনেসিয়াম সিলিয়াম অ্যাড করা হয়, এদের কস্টিংটা কম হয় আর কি। মানে আয়রনের কস্টিং এর চাইতে এই ম্যাটেরিয়ালস গুলো মিক্স করার ফলে কস্টিংটা কমে আসে। আর সিম্পল ম্যানুফ্যাকচারিং প্রসেস। আর যেহেতু ডাকটিলিটি বেশি থাকে, মানে শেপটা ডাকটাইল ম্যাটেরিয়াল হওয়ার কারণে ডিফারেন্ট কমপ্লেক্স শেপও দেওয়া যায়। তো নর্মাল স্টিলের চাইতে, মানে যেখানে কার্বনের পার্সেন্টেজ কম, সেই ধরনের স্টিলের চাইতে এই ডাকটাইল কাস্ট আয়রন দিয়ে মেশিনেবিলিটি ভালো আর কি, মানে সহজেই মেশিনিং করা যায়। এর অ্যাপ্লিকেশন হচ্ছে ইউএস এর 55% হচ্ছে ডাকটাইল আয়রন অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে। মানে গাড়ির যত কারখানা আছে, ইউএসএ তেই তো অনেকগুলো কারখানা আর কি, মানে গাড়ির ফ্যাক্টরি যেগুলো। তো 55% ইউজ করা হয় ডাকটাইল আয়রন। তো এই গাড়ির ক্র্যাঙ্ক শ্যাফট বা হুইলের স্পিন্ডল সাপোর্টের জন্য, বা স্টিয়ারিং কন্ট্রোল করার জন্য যে নাকেল থাকে, বা ব্রেকের যে ডিস্ক থাকে, এই সব কিছু তৈরি করার জন্য ডাকটাইল কাস্ট আয়রন ইউজ করা হয়। এছাড়া পাইপের ফিটিংস গুলা, একটা পাইপের সাথে আরেকটা পাইপ যে জয়েনিং করা হয়, এই পাইপ ফিটিংস গুলাকে তৈরি করার জন্য ডাকটাইল কাস্ট আয়রন ইউজ করা হয়। আরেক ধরনের কাস্ট, স্যার হ্যাঁ স্যার একটু একটু স্যার স্লো পড়ালে ভালো হতো স্যার, আচ্ছা, আর একটু স্লো স্যার। আরেক ধরনের কাস্ট আয়রন আছে, যেটাকে আমরা মেলিয়েবল কাস্ট আয়রন বলি। তো মেলিয়েবল কাস্ট আয়রনের ক্ষেত্রেও দেখো, গ্রাফাইট ইন নোডিউলার ফর্ম। তাহলে নোডিউল বলতে এরকম সার্কুলার একটা ফর্ম থাকবে, গ্রাফাইট ইন নোডিউলার ফর্ম। প্রডিউসড মেলিয়েবল কাস্ট আয়রন প্রডিউসড বাই হিট ট্রিটমেন্ট অফ হোয়াইট কাস্ট আয়রন। হোয়াইট কাস্ট আয়রন একটা স্পেশাল কাস্ট আয়রন আছে,
এই কাস্ট আয়রনটাকে হিট ট্রিটমেন্ট যখন করা হয়, মানে স্পেশাল টাইপস অফ হিটিং এবং কুলিং প্রসেসের মাধ্যমে আমরা মেলিয়েবল কাস্ট আয়রন পাবো। হিট ট্রিটমেন্ট মানে ডিফারেন্ট টেম্পারেচার মেনটেন করে যখন হিটিং করা হয়, অথবা ডিফারেন্ট টেম্পারেচার মেনটেন করে যখন কুলিং করা হয়, এটাকে আমরা বলবো হিট ট্রিটমেন্ট। তাহলে হোয়াইট কাস্ট আয়রনকে যখন হিট ট্রিটমেন্ট করা হবে তখন আমরা মেলিয়েবল কাস্ট আয়রন পাবো। গ্রাফাইট নোডিউলস আর ইরেগুলার ক্লাস্টার্স। দেখো, ডাকটাইল কাস্ট আয়রনের ক্ষেত্রে আমরা নোডিউলারটা ছিল মোটামুটি ইউনিফর্ম। একটা ছিল হচ্ছে গ্রাফাইটের নোডিউল বা গ্রাফাইটের স্পেরিডিক্যাল, এর চারপাশে ছিল একটা ফেরাইট। এরকম গ্রাফাইটটা এরকম ব্ল্যাক অবস্থায় ছিল আর চারপাশে। কিন্তু মেলিয়েবল কাস্ট আয়রনে এইটা এরকম রেগুলার শেপ বা স্পেরিডিক্যাল শেপ না হয়ে ইরেগুলার ক্লাস্টার হবে। এই যে দেখো, ওরকম ঠিক গোল না হয়ে ইরেগুলার শেপের হয় আর কি। সাম প্রপার্টিস অফ ডাকটাইল কাস্ট আয়রন। এখানেও যেহেতু হোয়াইট কাস্ট আয়রনটাও সাধারণত অনেকটা ডাকটাইল কাস্ট আয়রনের সাথে সিমিলার বা একই রকম ভাবে যায় প্রপার্টিস গুলা। এই কারণে ডাকটাইল হোয়াইট কাস্ট আয়রন থেকেই যেহেতু মেলিয়েবল কাস্ট আয়রন তৈরি করা হয়, এই কারণে ডাকটাইল কাস্ট আয়রনের সাথে মেলিয়েবল কাস্ট আয়রন অনেকগুলো প্রপার্টিস ম্যাচ করে। ইউনিফর্মলি প্রপার্টিস, ইউনিফর্মলি ডিসপার্সড গ্রাফাইট। তার মানে এই যে ব্ল্যাক যে অংশগুলো দেখা যাচ্ছে ফিগারের মধ্যে, এই ব্ল্যাক অংশগুলো হচ্ছে গ্রাফাইট। তাহলে গ্রাফাইটের যে অংশগুলা এগুলা ইউনিফর্ম ভাবেই থাকে এবং ডিসপার্সড অবস্থায়, মানে এক এক জায়গায় থোক থোক অবস্থায় থাকে। আর বাকি অংশগুলোর মধ্যে ফেরাইট থাকবে, পারলাইট থাকবে। দেখো, ফেরাইট আর পারলাইট দুইটার মধ্যেই কিন্তু কার্বনের পার্সেন্টেজ কম। ফেরাইট আর পারলাইটের মধ্যে দুইটার মধ্যেই কার্বনের পার্সেন্টেজ কম হওয়ার কারণে দেখা যায় যে হোয়াইট হোয়াইট টিশ একটা ভাব থাকে আর কি। তো এই মেলিয়েবল কাস্ট আয়রন আবার দুই ধরনের হয়। মেলিয়েবল কাস্ট আয়রনটাকে দুই ভাবে তৈরি করা যায়। তো মেলিয়েবল কাস্ট আয়রনের প্রোডাকশন প্রসেসের উপর ডিপেন্ড করে দুই ধরনের মেলিয়েবল কাস্ট আয়রন পাওয়া যায়। তো দুই ধরনের, প্রথম একটাকে বলা হয় হচ্ছে ফেরাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন, আর একটাকে বলা হয় পারলাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন। তো দুই ধরনের যে মেলিয়েবল কাস্ট আয়রন, একটা হচ্ছে ফেরাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন, সেটাকে দুইটা স্টেজে তৈরি করা হয়। দুইটা স্টেজে মানে হচ্ছে মানে দুইটা প্রসেসে হিট ট্রিটমেন্ট করা হয়। আমরা একটু আগে দেখলাম যে মেলিয়েবল কাস্ট আয়রনটাকে হোয়াইট কাস্ট আয়রনকে হিট ট্রিটমেন্ট করার ফলে আমরা মেলিয়েবল কাস্ট আয়রন পাই। তাহলে এই হিট ট্রিটমেন্টটা দুইটা স্টেজে যখন হয়, দুইটা স্টেজে যখন অ্যানিলিং হয়, তখন সেটাকে আমরা বলি ফেরাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন। আর যখন একটা স্টেজেই যখন আমরা কাস্ট আয়রনটাকে পাই, মেলিয়েবল কাস্ট আয়রন পাই, তখন সেটাকে আমরা বলি পারলাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন। তাহলে ফেরাইটিকের দুইটা স্টেজ, আমরা যে বললাম যে ফেরাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন দুইটা স্টেজে পাবো। ফেরাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন এটাকে দুইটা স্টেজে পাবো। তো স্টেজ দুইটা ডিপেন্ড করবে কার্বন এবং সিলিকন কন্টেন্ট বা কার্বন আর সিলিকন পার্সেন্টেজ কিরকম হবে তার উপরে এটা ডিপেন্ড করে যে কত ঘন্টা ধরে আমরা কি ধরনের টেম্পারেচারের মধ্যে রাখবো। তো টেম্পারেচার একটা রেঞ্জ আছে, কার্বন আর সিলিকন পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে এই টাইমিংটা ডিফার করে। তো দুইটা স্টেজ হচ্ছে, ফার্স্ট স্টেজে 2 to 36 আওয়ার, মানে মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমাম 36 আওয়ার 940 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখা হয়। মানে 940 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। সেই অ্যাটমসফিয়ারের মধ্যে এই যে কার্বন এন্ড সিলিকন মিক্সড অবস্থায়, কার্বন আর সিলিকন মিক্সড করে আমরা ওই যে হোয়াইট কাস্ট আয়রন পাই। হোয়াইট কাস্ট আয়রনটাকে এইরকম একটা টেম্পারেচারে যখন মিক্সড করা হয় কার্বন আর সিলিকনের সাথে, তখন আমরা দেখা যাবে ফেরাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন ফার্স্ট স্টেজ হবে। এরপরে কি করা হবে, এই যে 940 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে র্যাপিড কুলিং করা হবে। তো র্যাপিড কুলিং করার ফলে কুলিং করে এই 940 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস কমানো হবে। র্যাপিড কুলিং এর ফলে কমায় 750 ডিগ্রিতে নিয়ে আসা হবে। 750 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে এসে এই অবস্থায় মিনিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টা রেখে দিতে হবে। তো রেখে দিলে এরপরের যে
শেপটা হবে বা যে স্ট্রাকচারটা হবে সেটাকে আমরা বলি ফেরাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন। তাহলে দুইটা স্টেজ, একটা হচ্ছে 2 to 36 আওয়ার, এটাকে আমরা 940 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা এটাকে রেখে দিব। 2 to 36 আওয়ার 940 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখার পরে আমরা র্যাপিডলি কুলিং করব। র্যাপিডলি কুলিং করার ফলে কুলিং করে 750 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে আসবো এই সেকেন্ড স্টেজে। তো এই 750 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আবার 1 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দিলে আমরা ফেরাইটিক মেলিয়েবল কাস্ট আয়রনের স্ট্রাকচার পাবো। আর পারলাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন, এটার ক্ষেত্রে একটা স্টেজ হয়। একটা স্টেজ বলতে প্রথম যে স্টেজ ওইটা সেম আর কি, যে 2 থেকে 36 ঘন্টা 940 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখতে হবে। তো এটাই হচ্ছে ওইটার স্টেজটা, ফার্স্ট স্টেজ যেটা 2 to 36 ডিগ্রি আওয়ার 940 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখতে হবে। এরপরে যেটা করা হবে, কুল টু 870 ডিগ্রি সেলসিয়াস স্লোলি। যেহেতু এখানে র্যাপিড কুলিং হচ্ছে না, জাস্ট নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়া হচ্ছে। নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়ার ফলে এইটাকে আমরা আর একটা স্টেজ বলতেছি না। তো নর্মাল টেম্পারেচারে রেখে দিলে আস্তে আস্তে এটা ঠান্ডা হইতে থাকবে। যেটা 940 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল সেটা আস্তে আস্তে ঠান্ডা হইতে থাকবে। যখন আস্তে আস্তে ঠান্ডা হইতে থাকলে 870 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন আসবে, তখন আমরা পারলাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন পাবো। এই 870 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে স্ট্রাকচারটা ফর্ম হয় সেটাকে আমরা পারলাইটিক মেলিয়েবল কাস্ট আয়রন বলি। আরেকটা হচ্ছে এই যে মার্টেনসাইট কাস্টিং এর ফলে হার্ডেন এন্ড টেম্পার পারলাইটিক আয়রন ফর মার্টেনসাইটিক কাস্টিং। একটা হচ্ছে, তাহলে দেখো ফেরাইটিক, পারলাইটিক, আরেক ধরনের হয়, এটা খুব অল্প পরিমাণ তৈরি হয়, মানে স্পেশাল পারপাস সলভ করার জন্য। যখন আমার খুব হার্ডেন্ড মেলিয়েবল কাস্ট আয়রন দরকার হয় তখন হচ্ছে মার্টেনসাইটিক কাস্টিং করতে হয় আর কি। ফেরাইটিক পারলাইটিকের পরিবর্তে মার্টেনসাইট ইউজ করা হয়। তো প্রথমেই বলতেছিলাম যে মেলিয়েবল কাস্ট আয়রনটা যেহেতু হোয়াইট কাস্ট আয়রন থেকে তৈরি করা হয়, আবার সেলিয়াম ম্যাগনেসিয়ামও অ্যাড করা হয়, আবার সিলিকনের কিছু পার্সেন্টেজও থাকে। এই কারণে এটা ডাকটাইল, মানে ডাকটাইল আয়রনের সাথে এর অনেক প্রপার্টিসের সাথে ম্যাচ করে। যেহেতু ডাকটিলিটি বেশি, অনেক বেশি শক নিতে পারবে, মানে এক একটা ফোর্স গুলো অনেকক্ষণ ধরে ফোর্স গুলোকে নিতে পারবে। ডাকটিলিটি বেশি, আবার মেশিনারিটি বেশি। যাদের ডাকটিলিটি বেশি হয় সেই সমস্ত আয়রন দিয়ে মেশিনিং করাটাও ইজি, কারণ যেহেতু যে কোনো শেপে সহজে নেওয়া যাচ্ছে বা অনেক বেশি ফোর্স দিয়ে মেশিনিং করা যাচ্ছে, এই কারণে মেশিনেবিলিটি ইজি, ব্রেকিং হবে না। তো ডাকটাইল কাস্টারের সাথে প্রপার্টিস ম্যাচ করার কারণে সিমিলার অ্যাপ্লিকেশনেও ডাকটাইল কাস্টারন যেখানে ইউজ করা হয় ওইখানে মেলিয়েবল কাস্টারনটা ইউজ করা হয়। তো আরেকটা হচ্ছে থিনার কাস্টিং, যেখানে একদম থিন ম্যাটেরিয়ালস বা থিন কাস্টেড প্রোডাক্ট তৈরি করা হয়। এই থিন প্রোডাক্ট গুলো তৈরি করার জন্য মেলিয়েবল কাস্ট আয়রনটা বেটার পারফরমেন্স শো করে আর কি। ডাকটাইল কাস্ট আয়রন ইজ বেটার ফর থিকার কাস্টিং গ্রেটার দ্যান 40 mm। তার মানে যে সমস্ত কাস্টিং বা কাস্টেড প্রোডাক্টের 40 mm এর চাইতে বেশি থিক হবে, পুরুত্ব যা 40 mm এর চেয়ে থিক হবে, সেই সমস্ত ক্ষেত্রে ডাকটাইল আয়রন ইউজ করা হয়। আর 40 mm এর চাইতে নিচে মানে থিনার কাস্টিং এর ক্ষেত্রে মেলিয়েবল কাস্ট আয়রন ইউজ করা হয়। তো মেলিয়েবল কাস্ট আয়রনও ভেহিকেলের ডিফারেন্ট কম্পোনেন্টস এর ক্ষেত্রে, এই যে পাওয়ার ট্রেন বলে, যেমন তোমরা আমাদের ল্যাবে তোমাদের সেকেন্ড ইয়ারে একটা প্র্যাকটিক্যাল থাকবে যে গিয়ার ট্রেন মেকানিজম শিখাবে আর কি। তো একইভাবে গাড়ির যে স্পিড কন্ট্রোলের জন্য পাওয়ার ট্রেন থাকে আর কি। একইভাবে গাড়ির যে ফ্রেম, এরপরে সাসপেনশন থাকে। দেখবা যে নর্মাল গাড়িতে যে পরিমাণ মানে শেকিং হয় বা যে পরিমাণ ঝাঁকি লাগে, ভলভো গাড়িগুলোতে এই পরিমাণ ঝাঁকি লাগে না, কারণ ওইখানে স্পেশাল টাইপ অফ সাসপেনশন থাকে। তো সাসপেনশন, এরপর হচ্ছে হুইল আর স্টিয়ারিং এর যে কম্পোনেন্টস, এরপরে ডিফারেন্ট পার্টস এর মধ্যে একটা থেকে আরেকটার মধ্যে মুভমেন্টটাকে ট্রান্সমিশন করার জন্য ভেহিকেলের মধ্যে বা কানেক্টিং রড তৈরি করার জন্য মেলিয়েবল কাস্ট আয়রন তৈরি করা হয়। আর রেল কম্পোনেন্টস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম রেলওয়ের ক্ষেত্রে রেলওয়ের যে এই যে পাথ গুলা অথবা রেলওয়ের ডিফারেন্ট রেলের ইঞ্জিনের ডিফারেন্ট পার্টস গুলা, এগুলো তৈরি করার জন্য মেলিয়েবল কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়। আর পরের যে কাস্ট আয়রনটা
সেটা হচ্ছে হোয়াইট কাস্ট আয়রন। তো হোয়াইট কাস্ট আয়রন বলে কারণ হচ্ছে যে এটা আয়রনটার মধ্যে ফ্র্যাকচার তৈরি হয়। তো ফ্র্যাকচার গুলা মানে যেখানে যেখানে ফ্র্যাকচার হয় মানে ভেঙে যায়, ওই ফ্র্যাকচার গুলা আহ, মানে সাদা কালার দেখা যায়। তো সাদা কালার দেখা যাওয়ার কারণে এটাকে হোয়াইট কাস্ট আয়রন বলে। When the white cast iron is fractured, white colored cracks are seen throughout because of the presence of the carbide impurities. তো আয়রনের সাথে কার্বন থাকে, ওই কার্বনের মাঝখান দিয়ে যখন এটা ফ্র্যাকচার হয় তখন ওই ফ্র্যাকচার গুলোকে সাদা সাদা দেখা যায়। এই কারণে এটাকে হোয়াইট কাস্ট আয়রন বলে। হোয়াইট কাস্ট আয়রনের ক্ষেত্রে হোয়াইট কাস্ট আয়রন আবার গ্রে কাস্ট আয়রনের মতো কিছুটা প্রপার্টিস আর কি। তার মানে ডাকটাইল আর মেলিয়েবল একই রকম, আর হোয়াইট কাস্ট আয়রন আর হচ্ছে গ্রে কাস্ট আয়রন একই রকম কিছুটা। তো হোয়াইট কাস্ট আয়রনও হার্ড বাট ব্রিটেল। ডাকটাইল আর মেলিয়েবল কাস্ট আয়রন এই দুইটা ছিল ডাকটাইল। গ্রে কাস্ট আয়রনের ডাকটিলিটি কম, মাত্র 0.6%, আর হোয়াইট কাস্ট আয়রনটা হচ্ছে ব্রিটেল, মানে ডাকটিলিটি অনেক কম। ব্রিটেল এই কারণে সিলিকন কন্টেন্ট কম থাকে, মেল্টিং পয়েন্ট কম থাকে, carbon precipitates and forms larger particles that increase the hardness. কার্বন এক এক জায়গায় নিচের দিকে জমা হয় যখন এটা তৈরি করা হয়, এই কারণে দেখা যায় যে এর লার্জ নিচের দিকে জমা হয়ে বড় বড় পার্টিকেল তৈরি করে আর কি কার্বন গ্রাফাইটের। অ্যাব্রাসিভ রেজিস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট ইফেক্টিভ। যেহেতু নিচের দিকে পেটিসিপেট হয়, নিচের দিকে যে জমা হয়, এই কারণে আমরা দেখবা যে স্যান্ড পেপার বা এই ধরনের কাগজগুলোতে কার্বন যদি ইউজ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাব্রেসিভ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে আর কি। Sir, what is the strong শুনতে পাইনি, আবার একটু বলো। Sir, what is the strong তুমি চ্যাটে একটু লিখে দাও তোমার প্রশ্ন। গ্রাইন্ডিং মিল, গ্রাইন্ডিং মিল বলতে হচ্ছে যে যখন গ্রাইন্ডিং হচ্ছে সারফেস ফিনিশিং একটা অপারেশন, এটা একটা। আর একটা গ্রাইন্ডিং মানে হচ্ছে যে তোমরা জানো যে কোনো কিছুকে বড় পার্টিকেল গুলোকে ছোট ছোট পার্টিকেলে কনভার্ট করা, যেটাকে যে চূর্ণ বিচূর্ণ করা বলে, এটাকেও গ্রাইন্ডিং বলে আর কি। তো এই দুই ধরনের ফ্যাক্টরিতে যে লিফটার বার বা শেল লাইনার থাকে, ইঞ্জিনিয়ারিং টার্ম আর কি, ওই মেশিন কম্পোনেন্টস গুলো তৈরি করার জন্য হোয়াইট কাস্ট আয়রন ইউজ করা হয়। আর একটা হচ্ছে যে আমরা যে ডিফারেন্ট টাইপস অফ পাম্পস দেখি, মানে পানির যে পাম্প গুলো দেখি, এই পাম্পের বাইরের যে সারফেস, এই সারফেস তৈরি করার জন্য হোয়াইট কাস্ট আয়রন তৈরি করা হয়। আর এটা হচ্ছে যে কোল আছে আর কি, মানে কয়লার পালভারাইজার বলে। এই পালভারাইজার দুই ধরনের হয়, একটা হচ্ছে বল পালভারাইজার আর একটা হচ্ছে রিং পালভারাইজার। তো এইগুলোর ক্ষেত্রে তৈরি করার জন্য হচ্ছে যে হোয়াইট কাস্ট আয়রনটা ইউজ করা হয়। বয়লারের ক্ষেত্রে, মানে বয়লারের ক্ষেত্রে সাধারণত কয়লা দিয়ে বয়লার চালানো হয়, কিছু কিছু কয়লা। তো ওই কয়লাটাকে মানে কোলটাকে পালভারাইজড করে বয়লারে দেওয়া হয়। তার মানে এটা হচ্ছে ইউটিলিটির ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি গুলো যে চলে, টেক্সটাইল বা গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যে চলে, সেখানে তার মানে হোয়াইট কাস্টের ইমপ্লিকেশন হচ্ছে ওই বয়লার চালানোর ক্ষেত্রে যে পালভারাইজিং করা হয়, সেক্ষেত্রে হোয়াইট কাস্ট আয়রনটাকে ইউজ করা হয়, মানে হোয়াইট কাস্ট আয়রন পাউডার ফর্মে ইউজ করা হয়। আর অল্প কিছু পরিমাণ কাস্ট আয়রন আছে যেগুলোকে চিল্ড কাস্ট আয়রন বলে। হোয়াইট কাস্ট আয়রন আর হচ্ছে যে গ্রে কাস্ট আয়রন, এই দুইটার একটা মিক্সড অবস্থায়, মানে একটা দুইটা কম্বিনেশন অবস্থায় যে একটা কাস্ট আয়রন, সেটাকে চিল্ড কাস্ট আয়রন বলে আর কি। আর একটা হচ্ছে যে আমরা যে ডাকটাইল ডাকটাইল কাস্ট আয়রন ছিল, ওই ডাকটাইল কাস্ট আয়রনের মতোই নডুলার যে ফর্মটা, ওইরকম নডুলার ফর্মের কিছু কাস্ট আয়রন পাওয়া যায় অল্প কিছু পরিমাণে, বা অল্প কিছু স্পেশাল অ্যালয় অ্যাড করে নডুলার কাস্ট আয়রন ফর্ম ইউজ করা হয়।
তো এটাকে দেখা যায় যে ওই স্পোরেডিকাল বা গোল গোল শেপ থাকে। তো মেলিয়েবল কাস্টারনের চাইতে অথবা রেগুলার যে ডাকটাইল কাস্টারন এগুলোর চাইতে ডিফারেন্ট কোন অ্যাপ্লিকেশনে যখন এই ধরনের কাস্টারন গুলি ইউজ করা হয় বা ডিফারেন্ট ইম্পিউরিটিস অ্যাড করে তখন ওটাকে নডিউলার কাস্টারন বলে। আর একটা হচ্ছে যে অ্যালয় কাস্টারন, যেগুলা হচ্ছে যে আহ, যে কাস্টারন গুলো ডিসকাস করা হবে এছাড়া অন্য কোনো অ্যালোয়িং এলিমেন্টস অ্যাড করে যখন কাস্টারন প্রডিউস করা হয়, মানে কাস্টিং এর ক্ষেত্রে ধরো কার্বন, এরপরে হচ্ছে সেলিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এগুলা বাদে অন্যান্য ইম্পিউরিটিস অ্যাড করে বা অন্যান্য অ্যালয় অ্যাড করে যখন কাস্টারন তৈরি করা হবে তখন সেটাকে অ্যালয় কাস্টারন বলে। একটু ডিফারেন্ট প্রপার্টিস এর কথা বলা হয়েছে, এই যে গ্রে কাস্টারন, হোয়াইট কাস্টারন, ডাকটাইল বা মেলেবল কাস্টারনের ক্ষেত্রে কোনটার কম্পোজিশন কি পরিমাণ থাকে আর ইম্পিউরিটিস কোনটা কিভাবে থাকে, আর কিভাবে ফর্ম করে বা কোন কন্ডিশনে ফর্ম করে, ইয়েল্ড স্ট্রেংথ কি পরিমাণ থাকে, টেনশিয়াল স্ট্রেংথ কি পরিমাণ থাকে, ইলংগেশন মানে ডাকটিলিটি বা ইলংগেশন কেমন থাকে। দেখো এই যে গ্রে আর হোয়াইট এর ডাকটিলিটি কম, হোয়াইট কাস্টারনে একদমই কম যেহেতু ব্রিটেল, এর ইলংগেশন 0%। আর গ্রে কাস্টারনে পয়েন্ট ম্যাক্সিমাম ছিল 0.6, 0.5%। ডাকটাইল কাস্টারনে থাকে ডাকটিলিটি সবচেয়ে বেশি 18% পর্যন্ত থাকে, মেলিয়েবল কাস্টারনে হচ্ছে 12% পর্যন্ত থাকে। আর হচ্ছে যে হার্ডনেস, বির্নেল স্কেলে, বির্নেল একটা হার্ডনেস মেজারমেন্ট সিস্টেম আছে, ওই স্কেলে মেজার করা হয়েছে ডিফারেন্ট প্রপার্টিস গুলো। আর হচ্ছে এগুলো হচ্ছে ইউজেস। হ্যাঁ নাফিস বলো।